আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন ক্রাফট একাডেমি। তো লার্ন ক্রাফট একাডেমির আজকের এই পর্বে আমরা আমাদের এসএসসি জেনারেল ম্যাথের ১৬তম অধ্যায় পরিমিতি, এই ১৬তম অধ্যায়ের অনুশীলনী ১৬.৩, এই ১৬.৩-এর আমাদের যে অঙ্কগুলো, এটা হচ্ছে পার্ট 2 আমাদের এই ভিডিওটা। এর আগে আমরা পার্ট 1 করেছি, যেখানে আমরা 1 থেকে 4 দাগ পর্যন্ত সমাধান করেছি এবং সেটি তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও লিংক। সেই ভিডিও লিংক থেকে তোমরা সেই অঙ্কগুলো দেখে আসতে পারো। তো আজকে আমরা এই 5 দাগ থেকে করা শুরু করব এবং তার আগে আমি জানিয়ে রাখি যে অবশ্যই লার্ন ক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করে ফেলো এরকম এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো ইতিপূর্বে আমরা কিন্তু 4 দাগ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, যেটা আমরা আগেও বলেছি। তো এই 5 দাগ থেকেও সহজ, দেখি আমরা কতটুকু আগাতে পারি। তো চলো শুরু করা যাক। তো আমাদের যে 5 দাগ, সেখানে কি বলেছে আমরা একটু পড়ি। আমাদেরকে বলেছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে তুমি একটু কল্পনা করো ভাইয়া, আমি যেটা বলেছি তোমাকে যে সবসময় কল্পনা করবা, যে একটা অঙ্ক যখন তুমি পড়বা তোমার মনের মধ্যে সেই অঙ্কটা নিয়ে কল্পনা আসবে যে আচ্ছা এটা এরকম হতে পারে। তুমি যখন অঙ্ক পড়বা সাথে সাথে তোমার মধ্যে সেই চিন্তাটা চলে আসবে যে হ্যাঁ, অঙ্কটা এইভাবে আমি সলভ করতে পারবো। একটি বৃত্তাকার মাঠ, একটা বৃত্তাকার মাঠ চিন্তা করো এবং এটাকে ঘিরে একটা রাস্তা রয়েছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি ৪৪ মিটার বড়। অর্থাৎ রাস্তার যে ভিতরের যে পরিধিটা, এখন তোমাদের মাথায় এক্ষুনি নিশ্চয়ই আমি বিশ্বাস করে চলে আসছে যে পরিধি সমান, আমি বলেছিলাম যে 2πr, এটা হচ্ছে পরিধি সূত্র। যদিও লেখা একটু খারাপ হচ্ছে, এটা নিয়ে কোনো ইয়ে করো না, কমপ্লেইন করো না, বিকজ অফ পিসি তো অত সুন্দর করে লেখাও যায় না। যাই হোক, তো পরিধি কত মিটার বড়? ৪৪ মিটার বড়। এখন আমাদেরকে বলেছে রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। আমাদেরকে খুবই শর্টভাবে দুইটা তথ্য দেওয়া রয়েছে। একটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। পরক্ষণে বলা হয়েছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি কত মিটার বড়? ৪৪ মিটার বড়। তো চলো দেখি আমরা যে এটা কেমন আমাদের অঙ্কটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5 দাগ। তো চিত্রটা অত সুন্দর করে আঁকা সম্ভব হয়নি, তোমরা চেষ্টা করবে দেখো একটা বৃত্ত আঁকিয়ে বৃত্তের বাইরে আমাদেরকে একটা পথ আঁকিয়ে দিতে। তো এটা হচ্ছে আমাদেরকে যেটা আমাদের উদ্দীপকে বলা হয়েছে এবং আশা করছি তোমাদের কাছে বইটা আছে, তোমাদের টেক্সট বইটা, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু অবশ্যই লক্ষ্য করো এবং আমি যেগুলো ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলো ফলো করো। একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। ধরি বৃত্তাকার মাঠটির ভিতরের ব্যাসার্ধ কত মিটার? 8 মিটার। এই যে ভিতরের এই যে ব্যাসার্ধটা, এটা হচ্ছে আমরা ধরলাম 8 মিটার, মানে বৃত্তাকার মাঠের। তাহলে অতএব বৃত্তাকার মাঠটির ভিতরের পরিধি কত বলতো? 2πr মিটার, অফকোর্স পরিধি নির্ণয়ের সূত্র আমরা জানি। এখন বৃত্তাকার মাঠটির যে বাইরের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে কমপ্লিটলি যে বৃত্তাকার মাঠটা, এই যে বাইরের ব্যাসার্ধ, তুমি যদি এটাকে কল্পনা নাও করো, তাহলে এই কেন্দ্র থেকে এই পুরোটা হচ্ছে আমরা বড় হাতের আর ধরেছি। কারণ ব্যাসার্ধ তো আর ঠিক আছে, কিন্তু আমাদের একটা আর যখন চলে এসেছে তখন আরেকটাকে আমরা বড় হাতের আর ধরতে পারি। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এখানে আর ড্যাশও ধরা হয়, বলে আর প্রাইমও ধরা হয় বা আর1 ধরা হয়, তবে বড় হাতের আর ধরাটাই শ্রেয় মনে হয়েছে। বৃত্তাকার মাঠটির বাইরের ব্যাসার্ধ আর মিটার। অতএব বৃত্তাকার মাঠটির বাইরের পরিধি কত? 2πr, মানে এখানে বড় হাতের আর, সেটা তো আমরা বুঝতে পারছি। তো এখানে যদি এখন আমরা লক্ষ্য করি আমাদের যে অঙ্কটা, সেখানে বলেছিল যে হচ্ছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে আমাদের শর্তটা কি হবে? এই যে বাইরের পরিধি 2πr মানে বড় হাতের আর মাইনাস 2πr এই আর ইজ ইকুয়ালস টু 44। সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আর মাইনাস আর, অর্থাৎ যে বাইরের ব্যাসার্ধ বিয়োগ ভিতরের ব্যাসার্ধ। এখন চিন্তা করো তো এই প্রস্থ মানে কি? এই প্রস্থ মানে কিন্তু এই যে এইটুকু, অর্থাৎ এই বাইরের ব্যাসার্ধ বিয়োগ ভিতরের ব্যাসার্ধ, সেটার ভ্যালু আসছে কত? 7.002 মিটার প্রায়। অবশ্যই প্রায় ইউজ করবা। আমি সবসময় বলি যে তোমরা যখন পায়ের কোনো অঙ্ক করবা, পায়ের যে ডিফল্ট ভ্যালুটা আমরা ইউজ করি সেটা হচ্ছে 3.1416। সো at that case you have to take the value which is almost, মানে তোমাকে যে ভ্যালুটা নিবা সেটা লাস্টে অবশ্যই মানে প্রায় লিখে ফেলবা, প্রায় লিখে দিবা। ঠিক আছে? তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই সহজ একটা অঙ্ক ছিল। ভেতরে রাস্তাটির প্রস্থ আমরা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এবার আসো 6 দাগ। তাহলে আমাদের 5 দাগ কিন্তু কমপ্লিট। তো 6 দাগে আসো। 6 দাগে কি বলেছে? একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। আমি এটা আগেও বলেছি, যখন একটা ব্যাসের কথা চিন্তা করবো তখন তোমার সাথে সাথে মাথায় চলে আসবে অতএব ব্যাসার্ধ আর সমান 13 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। অর্থাৎ এই দেখো প্রায় অলমোস্ট সেম অঙ্ক। দেখো একটা রাস্তা, এখানে ছিল একটা রাস্তা, এখন হচ্ছে একটা পার্ক। এবার এই পার্কটাকে বেষ্টন করে অর্থাৎ পার্কটাকে ঘিরে তোমার বাইরে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে।
এখন আমাদেরকে বলেছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ভাই আগে তো নির্ণয় করলাম প্রস্থ, এবার বলেছে কি পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। কিভাবে করব? চলো আমরা সহজে দেখে ফেলি, একদমই সহজ। কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। সো এই যে দেখো, দেখো একটা বৃত্তাকার মাঠ এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেম চিত্র, জাস্ট আমার চিত্রটা এখানে একটু বিকৃত মানে খারাপ হয়ে গেছে, তো একটু সুন্দর করে আঁকিয়ে নিবা তোমরা, যেহেতু তোমাদের কাছে কাটা কম্পাস আছে। একটা সেম চিত্র আঁকালাম। তাহলে এবার দেখো দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস কত, 2r সমান 26 মিটার। সো তুমি যদি চাও যে এটা লিখবা না, তুমি সরাসরি ব্যাসার্ধ লিখবা, ইউ ক্যান ডু ইট, ইটস নট এ বিগ ডিল, ইটস নট এ প্রবলেম। সো বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 2r সমান 26 মিটার, অথবা বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত, 26/2 সমান 13 মিটার, তাই তো? তাহলে আমাদেরকে দেখো এখানে আমাদের ক্ষেত্রফলের ব্যাপারটা চলে এসেছে। আমাদেরকে বলেছে কি যে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা পথটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো বলতো? খুবই সহজ টেকনিক। সেটা হচ্ছে প্রথমে বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তের যেহেতু ক্ষেত্রফল আমাদের পাই আর স্কয়ার, দ্যাটস ওয়াই আমরা এখানে পাই আর স্কয়ার ইউজ করবো। তো পায়ের মান আমরা জানি, আর এর মান হচ্ছে 13, তাহলে 13 স্কয়ার করলে কত হয়, 530.930 বর্গমিটার প্রায়। এখন দেখো আমাদেরকে বলেছে একটা পথ 2 মিটার প্রশস্ত। এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে ভাইয়া খুব ভালো করে, এই যে এই পথটা না, এখন আমাদেরকে এই প্রস্থটা দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদেরকে এখানে বলে দিয়েছে, আগে আমাদেরকে পরিধি দিয়ে দিয়েছিল, মানে পরিধির কথা উল্লেখ করেছিল, এখন আমাদের পথের কথা উল্লেখ করেছে। অর্থাৎ এই যে পথটা, এই পথটার ব্যাসার্ধ কত, 15 মিটার। তোমরা কি বুঝতে, মানে সরি, এই পথটার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। তোমরা কি বুঝতে পারছো? এই পথটার মান হচ্ছে কি 2 মিটার। তাহলে এই যে এই পথটা, এই পথ সহ পার্কের ব্যাসার্ধ কত হবে বলতো? এইটুকু যেহেতু 2 মিটার হলো, তাহলে 13+2 মানে কত, 15 মিটার। 15 মিটার না, এই দুটো আমরা এটার সাথে আমরা এই 2 যোগ করলাম। অতএব পথ সহ পার্কের ক্ষেত্রফল কত হবে? তাহলে এবার আমরা 15 স্কয়ার নিব, নিলে কত হবে, 706.86 বর্গমিটার প্রায়। অবশ্যই আমি প্রায় ইউজ করতে তোমাদেরকে সাজেশন দিব। সো এইটা দেওয়ার পরে এখন আমরা পথটির ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, তাহলে আমরা পথটির ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ 706.86 থেকে 530.930 বর্গমিটার বাদ দিলে থাকে 175.93 বর্গমিটার প্রায়। সো ইটস আওয়ার আনসার। আমি তোমাকে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তোমাকে একটা জিনিস নিয়ে ক্লিয়ারলি বলে দিই, যেটা হচ্ছে সবসময় অঙ্কের ক্ষেত্রে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, সরি সেন্টিমিটার অ্যান্ড মিটার, এই দুইটা জিনিস খুবই ভালো করে খেয়াল রাখবা, কারণ এটা অনেক সময় গুলিয়ে যায়, এবং এগুলা না গুলিয়ে গেলেই যত সমস্যা। তখন তোমার স্যার কিন্তু সুন্দর করে তোমার অঙ্কটা, তোমার এত সুন্দর করে করা অঙ্কটা কেটে দিবে। তো দেখো আমাদের 5-6 দাগ কিন্তু শেষ। তো 5 দাগেও একটা টিক দিয়ে রাখলাম, 6 দাগেও একটা টিক দিয়ে রাখলাম। এবার দেখো আমরা 7 দাগটা পড়বো এবং করব। তো চলো দেখি কেমন আছে। একটি বৃত্তাকার, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার। দেখো একটা একটি গাড়ির সামনের যে চাকা, সেই চাকার ব্যাস কত, 28 সেন্টিমিটার। অর্থাৎ এখানে পরিধি চলে এসেছে, সরি পরিধি না, এখানে হচ্ছে ব্যাস মানে 2r চলে এসেছে। অর্থাৎ আমরা এখানে আর এর মান জানি কত মিটার, আর এর মান জানি এখানে 14 মিটার, এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। সো সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। খুবই ভালো কথা। এবার দেখো আমাদেরকে ভালো করে লক্ষ্য করো ভাইয়া, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের যে এই জায়গাটা খুবই লক্ষণীয়। এখানে আমাদের সেন্টিমিটার ইউজ করেছে, এখানেও সেম ভাবে সেন্টিমিটার ইউজ করেছে, বাট আচমকা এখানে কি হয়ে গেছে, এটা হচ্ছে মিটার হয়ে গেছে। সো এটা কিন্তু খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, এই যে মিটার সেন্টিমিটারের ব্যাপারটা খুব ভালো মতো তোমাকে পর্যবেক্ষণ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যকবার বেশি ঘুরবে, কত পূর্ণ সংখ্যকবার বেশি ঘুরবে। সো আমাদেরকে কি বললো, একটা সামনের চাকার ব্যাস দিল, পিছনের চাকার ব্যাস দিল। এবার বললো 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যকবার বেশি ঘুরবে। তাহলে এখন আমরা কি করতে পারি, চলো আমরা সমাধানটা দেখে নেই, একদমই সহজ। তো এটা হচ্ছে আমাদের 7 দাগ হবে। এবার এই যে দেখো আমাদের দেয়া আছে যেটা, সেটা আমরা লিখিনি, আমরা সরাসরি চলে গেছি সামনের চাকার ব্যাসার্ধ। তুমি যদি চাও তাহলে অবশ্যই লিখতে পারো যে সামনে দেওয়া আছে সামনের চাকার যে ব্যাস, সেটা লিখতে পারো। তাহলে আমাদের সামনের চাকার ব্যাসার্ধ আর সমান 28/2 সমান 14 সেন্টিমিটার। তাহলে অতএব সামনের চাকার পরিধি কত হবে, সামনের চাকার পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr। পরিধির হিসাবে কেন আসলাম, কারণ আমাদেরকে কি বলেছে, আমাদের বলেছে যে চাকা ঘোরার হিসাব আসলেই পরিধি আসবে। এবার তোমাকে খুব ভালো করে একটা জিনিস নোট করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে দেখো আমাদের এখানে একটা সেন্টিমিটার বলেছে, একটা মিটার বলেছে। অর্থাৎ তোমাকে হয় মিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে, নাহলে সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। তো আমি যেটা ভালো মনে করেছি সেটা হচ্ছে মিটার থেকে সেন্টিমিটার থেকে, সরি মিটার যে 88 মিটার দেওয়া আছে এটাকে আমি সেন্টিমিটার নিয়ে যাবো। তো এখানে আমাদের দেখো
যেমন এই যে যদি আমি এখন এটাকে মিটারে আনতে চাইতাম তাহলে কি করতে হতো বলতো, এই যে এখান থেকে আবার 0.14 মিটার লিখতে হতো, এখানে আসতে হতো, এখান থেকে লিখতে হতো। সো আমি অত যেতে চাইনি, আমি ডাইরেক্ট এটাকে আমি মিটার সেন্টিমিটার ধরে নিয়েছি 8800-কে। আমাদেরকে কি বলেছে যে 88 মিটার পর যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার পূর্ণ সংখ্যক বেশি ঘুরবে। এখন সামনের চাকার ব্যাস 28 মিটার, তো সেখান থেকে 28 সেন্টিমিটার, তো সেখান থেকে আমরা পরিধিটা পেয়েছি। এই পরিধি মানে কি বলতো, একবার সম্পূর্ণ ঘুরে আসবে, অর্থাৎ এই 87.9648 সেন্টিমিটার যেতে সামনের চাকাটি ঘুরবে একবার। এই পথটা যেতে সামনের চাকাটি ঘুরবে কয়বার? একবার। তাহলে এই যে 8800 যে পথটা আমাদের এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, সো এই সেট এত সেন্টিমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? তোমরা তো জানো নিয়ম, 1 × 8800 ডিভাইডেড বাই 87.9648 বার। অর্থাৎ এখানে আমাদেরকে বলেছে যেহেতু পূর্ণ সংখ্যক বার, দ্যাটস ওয়াই আমরা এখানে পূর্ণ একটা সংখ্যা নিয়েছি, এই যে 100 বার। সেইম ভাবে পিছনের চাকার ব্যাসার্ধটা আমরা একই নিয়মে বের করেছি। দেখো, আমি যদি সব তোমাকে লাইন বাই স্টেপ বুঝে নিই তাহলে তোমার চিন্তা শক্তিটা নষ্ট হয়ে যাবে। সো নিজেও চিন্তা করে কিছুটা গেইন করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে সামনের চাকা পিছনের চাকা থেকে কতবার বেশি করছে ভাইয়া? 100 - 80 বার, অর্থাৎ মাত্র 20 বার বেশি করছে। আশা করি অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট ফিল করো অবশ্যই কমেন্ট বক্স তোমার জন্য খোলা আছে, জাস্ট একটা টুস করে একটু কমেন্ট করে ফেলো যে এই জায়গাটা তুমি বুঝো নাই। সো যাই হোক, এখানে আমাদের 7 দাগ কমপ্লিট। এখন আমরা আসি হচ্ছে আমাদের যে 8 দাগে। তাহলে আমাদের 7 দাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এখানে আমাদের 8 দাগে আসি। দেখো 8 দাগে কি বলেছে, তো 8 দাগে বলেছে আমাদেরকে একটি বৃত্তের পরিধি 220 মিটার। তাহলে বৃত্তের পরিধি 220 মিটার মানে কি? মানে হচ্ছে আমাদের এখানে সরাসরি আমাদেরকে নির্দেশ করছে যে 2πr = 220। আমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? পরিধি নির্ণয় সূত্র তো আমরা জানি, তাহলে 2πr = 220। এখন ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কি বললো ভাইয়া? একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার। তাহলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুদের কত? আমাদের মাত্র একটা তথ্য দেওয়া আছে, আরেকটা তথ্য দেওয়া আছে। কি বলতো সেটা? সেটা হচ্ছে ওই বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য মানে তো বুঝো, মানে ওই বৃত্তটার মধ্যে একটা বর্গক্ষেত্র আছে। এখন ওই বর্গক্ষেত্রটা বাহু দৈর্ঘ্য, তাহলে আমাদের এখানে কিসের ভ্যালু বের করতে হবে? বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা জানি, আমরা যেটা ধরি সচরাচর সব জায়গায়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের এ। অর্থাৎ আমাদের এখানে এ এর ভ্যালুটাই বের করতে হবে, যে এ ইজ ইকুয়ালস টু হোয়াট। সো লেটস গো, আমরা এখন বের করবো। তো এটা হচ্ছে আমাদের 7 দাগ ছিল, এখন আমরা 8 দাগে আসি। এটা হচ্ছে আমাদের সূত্রগুলো। তো সূত্রগুলো তোমরা ইতিমধ্যে শর্টস ভিডিওতে দেখেছো, এছাড়াও আগে যে ভিডিওটা ছিল সেখানে আমি ব্যাখ্যা করেছি। এখানে বেশি একটা লাগবে না, মানে খুব কম সূত্রের মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। 16.4 একটু ডিটেইলি সূত্র ব্যবহার করতে হয়। তো দেখো এখানে আমাদের যে বৃত্তটা সেটা দেখতে পাচ্ছ এখানে। তাহলে ধরি, তার আগে একটু বুঝিয়ে নিই। দেখো এই যে একটা বৃত্ত, আমার যদিও চিত্রটা অত সুন্দর হয় না, এখানে সুন্দর করে একটা বর্গ আঁকাবা। বর্গকে আমরা এই যে, এটা কেন আঁকেছি বলতো? এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বর্গের। তো বর্গের কর্ণের দৈর্ঘ্য এটা কেন করেছি সেটা আমি তোমাদেরকে বলবো। আর এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এই ডট মতো চিহ্নটা। ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধি কত? 2πr। কারণ আমি আগেই বলে দিয়েছি যে তোমরা এটা দেখার সাথে সাথে তোমাদের মাথায়ও নিশ্চয়ই এসেছে যে 2πr = 220। এটা এক্ষুনি আমি বললাম, তোমাদেরও মাথায় এসেছে। সো 2πr = 220, সেখান থেকে আমরা আর অর্থাৎ ব্যাসার্ধর মান পাচ্ছি। হোয়াট ইজ দ্য ভ্যালু? দ্য ভ্যালু ইজ 35.014 মিটার, অলমোস্ট অফকোর্স। সো এটা পাওয়ার পরে আমরা এখানে ব্যাস নির্ণয় করলাম। এখন কথা হচ্ছে কেন ব্যাস নির্ণয় করলাম? এর কারণ হচ্ছে এই যে এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি এর কারণ। তোমরা যারা বৃত্ত, এই বৃত্ত যে যে সম্পাদ্যগুলো রয়েছে, এই বৃত্ত অনুশীলনীর অঙ্কগুলো করেছো বা তোমরা যেটা সিকিউ করেছো, এখানে দেখবে একটা প্রমাণ তুমি পাবা, সেটা হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান, এই সম্পাদ্যটা। তো এই সম্পাদ্যটার যে মূল এটা, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? কেন মনে রাখতে হবে? এই যে এর কারণে আমাদের লাগছে। তো পরিমিতি মূলত জ্যামিতিরই একটা মতো একটা জিনিস, ঠিক আছে? তো ব্যাস = 2r। কেন? কারণ বৃত্তে অন্তর্লিখিত বর্গের যে কর্ণের দৈর্ঘ্য, এবার বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? এটা যারা পরিমিতি 16.1 এবং 16.2 করেছো তাদের জানা আছে, না জানা থাকলে জেনে থাকো, জেনে রাখো। √2 × a, এটা হচ্ছে √2 × a, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য। এখন এইটা আবার বৃত্তের ব্যাসের সমান, এই জন্য আমরা এখানে ব্যাস নির্ণয় করলাম। তাহলে এখন আমরা এখানে ধরে নিয়েছি যে বর্গের বাহুর দৈর্ঘ্য a মিটার, অথবা বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? √2 × a। ওকে, তো শর্ত মতে √2 × a = 70.028। ইজ ইট ক্লিয়ার টু ইউ? সো নাও তোমার জন্য a এর ভ্যালুটা বের করা একদমই ইজি, তোমরা সবাই পারবা। অবশ্যই ব্রাইট কথাটা ইউজ করবা। সো এই অঙ্কটাও কিন্তু আমাদের করা হয়ে গেল, একদমই সহজ ছিল।
খুব বেশি মানে পেঁচানো না, হয়তো বা দেখে ভয় লাগতে পারে যে আল্লাহ এই অঙ্ক কিভাবে করবো, বাট মানে ইটস ভেরি ইজি। সো কামন, এখন আমরা 9 দাগটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যাব হচ্ছে সরি 8 দাগটা কমপ্লিট করলাম আমরা, এখন আমরা যাব হচ্ছে 9 দাগে। 9 দাগে দেখো কি বলেছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রটা ভাই জানি, এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি বলতো? এই যে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র। সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে 3টা দেখতে এটা দেখতে পাচ্ছ, এটাকে একটা 3 বসায় দাও। অর্থাৎ এ কি, এ হচ্ছে আমাদের যে ত্রিভুজ, এই ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য, মানে ত্রিভুজের যে একটা বাহু সেটা। এখন এ মানে এটা মানে হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর যোগফলকে আমরা একসাথে কি বলি, 3a। অর্থাৎ পরিসীমার সূত্র কি, পরিসীমা এ কি 3a। এখন এটা যদি 3a হয়, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে বলেছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো ভালো করে একটু বুঝো, আমাদের একটা বৃত্তের পরিধি আমাদেরকে তো জানি আমরা, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র আমি তোমাদেরকে বললাম আবার যে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত মানে কি, বৃত্তেরও ক্ষেত্রফলের অনুপাত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তো চলো কিভাবে কি করব সেটা আমরা দেখে নিই। আমরা 8 দাগ কমপ্লিট করলাম, এখন আমরা 9 দাগে চলে যাব। এই দেখো, তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ধরি এটা বৃত্তের ব্যাসার্ধ আর একক। তাহলে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি, 2πr ইজ ইকুয়ালস টু ইজি। এখন কথা হচ্ছে এখানে আমরা একক কেন ধরেছি বলতো? কারণ এখানে আমাদের কোথাও মিটার অর সেন্টিমিটারের উল্লেখ নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে একক ধরেছি। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, পাই আর স্কয়ার, বর্গ একক, অবশ্যই বর্গ কথাটা ইউজ করবা। বর্গের ক্ষেত্রে মানে স্কয়ারের ক্ষেত্রে বর্গ, কিউবের ক্ষেত্রে ঘন, এটা কিন্তু খুবই মনে রাখার বিষয়। তো আমাদের যে বৃত্তের ক্ষেত্রফল এটা কেন ইউজ করলাম, অ্যাজ বিকজ অফ তুমি এখানে দেখছো যে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে আমাদের, মানে ক্ষেত্রফলের দুটোর অনুপাত চেয়েছে আমাদের। সো ইউ নিড দিস। তো এখন আমরা ধরলাম যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, ইজ ইকুয়াল টু 3a একক। শর্ত মতে কি বলতো, এই যে আমরা এখানে পড়লাম প্রথম যে লাইনটা, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে এখান থেকে পেলাম কি, 3a is equals to 2 pi r. In doubt, so a is equals to 2 pi r divided by 3. এখন a এর মানটা কেন বের করলাম? এখন a এর মান থেকে আমরা বের করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র কি, √3 divided by 4a square. সেটা আশা করি তোমরা জানো, যদি না জেনে থাকো তাহলে এখন জেনে নাও, √3/4a square। এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো তাহলে আমাদের এটা আর এটার অনুপাত করা সহজ হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এটা যদি আমরা বসায় কাটাকাটি করি, কাটাকাটি বিষয় আসলে ম্যাথমেটিক্যাল জিনিসগুলা আমি তোমাদেরকে কি শেখাবো, ম্যাথমেটিক্যাল টার্ম শেখাবো, তো কিভাবে তুমি অঙ্ক করবা that I can say you, but I don't have the কি বলবো এটাকে responsibility to learn you the calculation, right? So what you have to do here, look at this at √3/4, এখান থেকে আমরা চলে এসেছি এই জায়গায় যে পাই স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই 3√3, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তুমি যদি চাও যে এখানে একটা বর্গ সরি লিখতে চাও, হ্যাঁ কি বলে ও না, এখানে লেখার কোনো কিছু নেই, বর্গ একক লিখতে চাও, ইউ ক্যান, নট বিগ ডিল। সেখানে আমাদেরকে বলেছে বৃত্তের ক্ষেত্রফল ইস টু বা অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ আমাদেরকে চেয়েছে এদের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্ত আর সমবাহু ত্রিভুজের পাই স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই 3√3। সো আমি এখানে একটু মেথডটা বলে দিই কি করলাম। পাই স্কয়ার দ্বারা উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে এখানে 1 থাকে আর এখান থেকে এটা কেটে গেল, পাই স্কয়ার কেটে গেল। ঠিক আছে, তাহলে নিচে এসে আমরা এখন উভয় পক্ষকে জাস্ট 3√3 কে আমরা ভাগানোর জন্য আমরা 3√3 দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। তো সেখান থেকে আমরা পাচ্ছি 3√3 ইস টু পাই। যদি তুমি না বুঝো, দেখো এই লাইনটা কিভাবে আসছে সেটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি, খুবই সহজ, ঠিক আছে? আশা করি আমাদের এটাও বুঝতে পেরেছি, একদমই সহজ অঙ্ক ছিল, 9 দাগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পা বাড়াবো হচ্ছে আমাদের 10 দাগের দিকে, এটা খুবই ইম্পর্টেন্ট 10 দাগটা, ঠিক আছে? 10 দাগে অনেকগুলো অঙ্ক রয়েছে। তো 9 দাগটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে দেন আমি আবারও বলছি, ইউ মে কমেন্ট। 10 দাগে আসো। 10 দাগে আমাদেরকে কি বলেছে দেখো, 10 দাগে আমাদেরকে বলেছে নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলো মানে কি, যে এই যে দেখো এই যে ডট ডট গুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাঢ় চিহ্নিত ক্ষেত্র। অর্থাৎ এইটার এই যে আমাদের যে প্রথমটা, এই প্রথমটা হচ্ছে পুরোটাই গাঢ় চিহ্নিত অংশ।
অন্যদিকে তুমি এখানে দেখো এই যে এটারও পুরোটাই গাঢ় চিহ্নিত অংশ, এটার আবার এই যে এইটুকু জায়গা ফাঁকা আছে, এইটুকু জায়গা ফাঁকা আছে, ঠিক আছে। এর আবার এই পুরো বৃত্তটাই ফাঁকা, শুধু এই যে কোনা গুলোতে আমাদের গাঢ় চিহ্নিত অংশ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো নাও লেটস গো, আমরা দেখি কি করা যায়। তো প্রথম যেটা দিয়েছে, তোমরা একটু ভালো করে চিত্রটা এখানে লক্ষ্য করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা খারাপ দেখাচ্ছে মেবি। আচ্ছা, তো এই যে দেখো আমাদের যে এই অংশটুকু, এটা কি বলতো? যাক, আমাদের একটা সোজা হয়েছে, আমি খুবই সাকসেসফুল ফিল করছি, এই যে এই দাগটা সোজা হয়েছে আমার। তো এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। কি এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। আমরা তো দেখতেই পাচ্ছি এটা পূর্ণবৃত্ত না, পূর্ণবৃত্ত তো এটা, এখান থেকে একটা দাগ টেনে নিলে অর্ধবৃত্ত হয়ে যাচ্ছে। তো এটা একটা আমাদের অর্ধবৃত্ত, যেখানে আমাদের 9 সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাস। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানে সুন্দর, এই যে দেখো এই দাগটা আর সোজা হলো না। যাক, তো এটা হচ্ছে আমাদের একটা, এখানে একটা আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছি না? তো তুমি দেখো এই ত্রিভুজ আকৃতির কথা যদি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। অর্থাৎ এর যে তিনটা বাহু, এই তিনটা বাহুর একটাও সমান না। মানে এটা কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। এখন আমাদের কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো, এখন তুমি কি করবা? ফার্স্টে তুমি এই যে মানে আগে পরে করলে সমস্যা নেই, বিষমবাহু ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করবা, আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এটা কি দেখানো লাগবে? খুবই সহজ অঙ্ক। দেখো 10 দাগের 1 নম্বর। দেখো এখানে যে আমাদের অর্ধবৃত্তের ব্যাসার্ধ, সেটা আমরা নিয়ে নিয়েছি 9/2, মানে ওইটা কিন্তু ব্যাস। ঠিক আছে, চিত্রটা কিন্তু অবশ্যই মাস্ট বি তোমাকে এখানে আঁকাতে হবে। আমি চিত্রটা আঁকাইনি কারণ এখানে সুন্দর করে আঁকানো আছে তাই। ঠিক আছে, অর্ধবৃত্তের ব্যাসার্ধ r ইজ ইকুয়ালস টু 9/2 ইজ ইকুয়ালস টু 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? পাই r স্কয়ার ডিভাইডেড বাই 2। কেন? কারণ যদি বৃত্তের ক্ষেত্রফল হয় পাই r স্কয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হওয়ার কথা? পাই r স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সেখান থেকে আমরা পাইলাম অ্যাট লিস্ট 31.808 বর্গ সেন্টিমিটার অলমোস্ট। এখন বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র ভাইয়া, এটা তো বিষমবাহু ত্রিভুজ, এটা তোমরা দেখেই বুঝছি, বাট ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি? সেটা আমি যদি লেখার চেষ্টা করি, তাহলে এটা লিখতে লিখতে আমার মানে 5 মিনিট লাগবে। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমি যেমনটা বললাম সেটা একটু নোট ডাউন করো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে বিষমবাহুদের ত্রিভুজের পরিসীমা নির্ণয় করেছি। পরিসীমা হচ্ছে 3 বাহু যোগফল ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এর পরিসীমা, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা, অন্য ত্রিভুজ না, বিষমবাহু ত্রিভুজ। সেখান থেকে আমরা পাচ্ছি এই যে 10, 9, 8, তিনটা আমরা দেখেছিলাম, তিনটা বাহু, তো 13.5 সেন্টিমিটার। তো এখান থেকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা প্রয়োগ করেছি। এই যে এস এর মান দেখতে পাচ্ছ, এখান থেকে একবার মানে যথাক্রমে হচ্ছে 10, 9, 8 বিয়োগ করেছি। একটা স্থান পেয়েছি হচ্ছে 34.197 বর্গ সেন্টিমিটার অলমোস্ট। তো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল মানে কি এখন? তাহলে এবার এই দুইটারই যোগফল, এই দুইটা যোগফল করে কত পেয়েছি? 66, মানে এইটারও যোগফল এটারও যোগফল 66.005 বর্গ সেন্টিমিটার প্রায়। তো আমাদের যে 1 নম্বর, এটাকে আমি দিয়েছি হচ্ছে 1 নম্বর দাগ, 1 নম্বর কমপ্লিট। এবার আসো হচ্ছে 2 নম্বরে। ওকে, তো 2 নম্বর দেখো আমাদেরকে এখানে সেম একটা দাগ দিয়েছে, তবে এবার একটা বেঁকা দাগ দিয়েছে। আমিও দিয়ে দিলাম বেঁকা, সমস্যা নেই। এই দেখো সেম ভাবে আমাদেরকে এখানে একটা মানে ইয়ে দিয়েছে, একটা অর্ধবৃত্ত দিয়েছে, তাই তো? তো আর দিয়েছে কি? আর দিয়েছে এখানে একটা বর্গ একটা, ঠিক আছে? কারণ এই যে এখানে 4 সেন্টিমিটার বলে দিয়েছে, মানে কি এই বাহু যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এই বাহু 4 সেন্টিমিটার, এই বাহু 4 সেন্টিমিটার, এই বাহু 4 সেন্টিমিটার, ঠিক আছে? তো দেখো এখানে আমাদেরকে গাঢ় চিহ্নিত অংশ মানে টোটালটা এটা আমাদের মূলত বের করা কাজ। সো কাম অন, আমরা দেখি কিভাবে কি করব। তো প্রথমে আসো, এই যে দেখো এবিসিডি যে চতুর্ভুজ বর্গ, সেম কথা এখানে। চিত্রে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি এ স্কয়ার। এটা খুবই কেমন একটা দেখাচ্ছে যদিও। সো এ স্কয়ার সমান 4 স্কয়ার। 4 কেন ওখানে আমাদেরকে উল্লেখ করে দিয়েছে, চিত্র তোমাকে আঁকাতে হবে। ইজ ইকুয়ালস টু 16 বর্গ সেন্টিমিটার। যদি একটা সত্যি কথা, এগুলো মূলত পড়ে হচ্ছে এমসিকিউ এ, বেশি এমসিকিউ আর শর্ট কোশ্চেনে একটু পড়তে পারে, আদার থিংস লাইক খুব কম পড়ে, ঠিক আছে? এখন এই দেখো আমি এখানে একটা কাজ করেছি যে এ ও বি অর্ধবৃত্তের ব্যাসার্ধ। এই যে আমার ছোট্ট একটা চিত্র দেখতে পাচ্ছ, তো এই চিত্রটা মূলত আমি আঁকিয়েছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো এখানে কিন্তু আমাদের ইন্ডিকেট করে কোনো বাহুর নাম বলে নাই, এটা এ, এটা বি। সো ইউ নিড টু ইন্ট্রোডিউস দেম টু ইউর টিচার দ্যাট কোনটা তুমি কোন বাহু ধরেছো বা কোন বিন্দু ধরেছো। দেখো এখানে আছে এ ও বি ধরেছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এ ও বি অর্ধবৃত্ত যেটা, সেটার ব্যাসার্ধ কত? 4/2। অবশ্যই এটা যেহেতু 4 হচ্ছে, এটাও 4, তাহলে 2 সেন্টিমিটার। তাহলে এখন ক্ষেত্রফলটা আমরা বের করে ফেললাম, ক্ষেত্রফল বের করে দুটো যোগফল।
আই বিলিভ দ্যাট এই 3 নাম্বার আর 4 নাম্বারটা তোমরা পারবা। যদি আমি দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই, তবে আমি এটা বিলিভ করি। সো এখানে আশা করি আমরা বুঝতে পেরেছি। চিত্রটা সুন্দর করে আঁকাইও ভাইয়া প্লিজ। ঠিক আছে, সো এখন আসা হচ্ছে আমাদের 3 নাম্বার, এটা আমাদের শেষ হয়ে গেছে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে আমাদের একটা দিছে, এটা কি বলতো, এটা কি বুঝতে অসুবিধা হয়? এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। ঠিক আছে, ও মাই গড, আবারও সোজা হয়ে গেল নাকি? তো এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটার আমাদের দেখা গেল আঁকাই না, নাহলে আমাদের পোলাপান শহীদ করে দিবে। তো এখানে যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের আমাদের ভিতরে দেখো এই যে গাঢ় চিহ্নিত অংশ, এটা হচ্ছে কি গাঢ় চিহ্নিত অংশ, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। এখন আমাদের কাজ কি? এই যে আয়তক্ষেত্রটা, এই যে এটা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। প্রস্থ কখনো দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে না, প্রস্থ কখনো দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে না। ঠিক আছে, তো এখন এখানে আমরা আসি যে এই যে 3 নম্বর চিত্রটা দেখো, এখানে অবশ্যই চিত্রটা আঁকাবা। দেন এবিসিডি যে আয়তক্ষেত্রটা, এবিসিডি কেন আয়তক্ষেত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি কোন থেকে কোন নাম দিয়েছি। তো এবিসিডি আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমরা 12 সেন্টিমিটার, প্রস্থ ধরেছি বিসি সমান 10 সেন্টিমিটার। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো নিশ্চয়ই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা গুণফল হলে হয় 12 ইন্টু 10, 120 বর্গ সেন্টিমিটার। এগুলো আসলে বোঝানোর তেমন কিছু নাই। এখন ওটাকে আমরা সিওডি, যেহেতু এটা সিডি এন্ড এটা ও ধরেছি এখানে, তাহলে আমরা এখান থেকে পাইছি কত? 6 সেন্টিমিটার অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এবং ক্ষেত্রফল তাহলে পাই স্কয়ার ডিভাইডেড বাই 2। নাও দ্য টুইস্ট ইজ, তুমি দেখো এখানে কিন্তু আমাদের যে ফাঁকা অংশ সেটা হচ্ছে অর্ধবৃত্তটা। দ্যাটস ওয়াই আমরা অর্ধবৃত্তটা বাদ দিব এখান থেকে, যেহেতু আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত আসে? এটা থেকে 120 থেকে তুমি যেটা বাদ দাও, তাহলে 63.451 বর্গ সেন্টিমিটার অলমোস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো আমরা আমাদের লাস্টটাতে পৌঁছে গেছি। আচ্ছা, আমি কি এটাকে টেকনিকটা বলে দেবো নাকি তোমাকে করিয়ে দিব, সেটা আমি একটু কনফিউজ আছি। তো দেখি, আল্লাহ ভরসা। তো এখানে দেখো একটা বৃত্ত দেওয়া আছে, এখানে বৃত্ত থেকে আমাদের এই যে এই অংশটুকু বাদ দেওয়া হয়েছে। তোমার কাজ কি বলো তো? কাজ একদমই সহজ। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, পুরা যে বর্গটা বা চতুর্ভুজটা সেটার আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। কথা হচ্ছে ভাইয়া, বৃত্তের তো আমাদের এখানে কি দেওয়া আছে? এই যে এইটা দেওয়া আছে। তো তোমাকে একবার একটু দেখায় এক পলক যে আসলে হোয়াট ইজ দ্য টেকনিক। তো দেখো আমাদের এখানে প্রথমে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি, দেন আমরা এ স্কয়ার পেয়েছি, এখান থেকে আমরা পি কিউ আর এস বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি? 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। অবশ্যই এটা কিন্তু ফুল বৃত্ত আমাদের, এবার অর্ধবৃত্ত না আর। ঠিক আছে, এবার গাঢ় চিহ্নিত অংশ বের করতে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছি। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল, দেখো খুবই সহজ অঙ্ক। তো নেক্সট দিন আমরা আমরা আমাদের কিন্তু ইতিমধ্যে দিয়ে আমরা হচ্ছে 16.3 অনুশীলনী কমপ্লিট করেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমি 16.3 অনুশীলনীটাকে কমপ্লিট করলাম, অনুশীলনের অঙ্কগুলো কেন করিয়ে দিলাম, কেন সলভ করে দিলাম? তো এটা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, আমি সেটা তোমাকে একবারে বলে দিই। সেটা হচ্ছে, আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা বুঝিয়ে বুঝিয়ে করেছি যে এটা এইভাবে করেছি, জাস্ট ডাইরেক্ট আমি উত্তর দিয়ে দিই। তো তুমি অবশ্যই আশা করি এই ক্লাসগুলো বুঝেছো, এবং আমি যে তোমাদের কাছে বিনীত নিবেদন থাকবে যে যদি ক্লাসটা করো তাহলে মনোযোগ সহকারে করো এন্ড বোঝার চেষ্টা করবা। এবং এর মাধ্যমে আমাদের যে 16.3 পার্ট 2 সেটা শেষ হলো। এখানে তোমরা বিভিন্ন উদাহরণের অঙ্ক পাবা। আমি যদি দেখাই যে উদাহরণ 27, 26, এখানে তুমি অঙ্কগুলো পাবা। এই যে একটা কাজের অঙ্ক দেখেছো, এই যে আমাদের গাঢ় চিহ্নিত অংশের মতো। তারপরে এই যে এখানে একটা উদাহরণ। তো এগুলো যদি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, ডাজন্ট ম্যাটার, আই এম হিয়ার, সো ইউ মে কমেন্ট মি, বাট অবশ্যই বুঝে বুঝে করবা। বাট বইয়ে যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে করবা না। আর এরপরে আশা করি যেহেতু তোমরা বুঝতে পেরেছো, তাহলে তুমি তোমার গাইডের এমসিকিউ সিকিউ গুলো সলভ করবা। তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে এমসিকিউ সিকিউ গুলো। তবে কথা হচ্ছে, এখানে খুব সিকিউ কম আসে, মানে সিকিউ আসে মূলত 16.3-4 মিলিয়ে। তো ওগুলো ফলো করবো আমরা। 16.4-এর জন্য ভিডিও আসবে ইনশাল্লাহ। মূলত এই ভিডিওটা আমি আরো আগে রেকর্ড করতে চেয়েছিলাম, তবে কিছু টেকনিক্যাল ইরোজের কারণে ভিডিওটা বারবার কেটে যাচ্ছিল। সো না হলে আমি আরো আগে আপলোড করে দিতাম। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত ক্লাসটা ছিল। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।